চলো ওকে, দেখো আমাদের কৃষি ম্যারাথন ক্লাস বা চূড়ান্ত সাজেশন ক্লাস আমরা যেটাই বলি না কেন, আমি আসলে চূড়ান্ত সাজেশন ক্লাস বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, চূড়ান্ত সাজেশন ক্লাস। তো তোমরা জানো যে এই সাজেশন ক্লাসগুলো কিসের কিসের উপর হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ইংরেজিরও হচ্ছে একটা ক্লাস দেওয়ার। ঠিক আছে, ইংরেজিরও হচ্ছে একটা ক্লাস দেওয়া, কোন কোন টাইমে হবে ক্লাসগুলো কিন্তু লেখা আছে। আর এক্সামটা কিভাবে দিবে, আজকে রাত থেকে কিন্তু এক্সাম 10:30 থেকে, আমি সেটাও দেখায় দেব যে এক্সামটা কিভাবে দিবা। এই যে হচ্ছে এই 3টা এক্সাম হবে। আজকে যে এক্সামটা হবে সেটা হচ্ছে তোমার ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এদের যে ফার্স্ট পেপার আছে সেই ফার্স্ট পেপারের উপর 100 মার্কের পরীক্ষা। তারপরের দিন যে এক্সামটা হবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এদের যে সেকেন্ড পেপার আছে সেকেন্ড পেপারের উপর 100 মার্কের পরীক্ষা। আর 10 তারিখে সেন্ট্রাল মডেল টেস্ট, 10 তারিখে সেন্ট্রাল মডেল টেস্ট, সেন্ট্রাল মডেল টেস্টে পুরস্কার থাকবে। তো চলো আমরা বাকি কথা পরে বলবো, আমরা হচ্ছে শুরু করি। তোমাদের ফার্স্ট অন হচ্ছে কোথায় গেল, বোটানি। আচ্ছা দেখো, আশা করি দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। এইটা আমাদের হচ্ছে উপক্রমণিকা। ঠিক আছে, উপক্রমণিকা, এই উপক্রমণিকা হচ্ছে থেকে আসলে আমরা কি কি পড়বো। তোমরা দেখছো যে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এখান থেকেও আমরা হচ্ছে আরেকটু প্রিসাইজ ভাবে পড়তে পারি। ফার্স্ট অন দেখো এই 1 নম্বর কোশ্চেনটা, কে শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করেন। তো এখান থেকে আমি যে কোশ্চেনটা মার্ক করে দিব, ব্যাপারটা এমন না যে শুধু ওই কোশ্চেনটা পড়লেই হবে। ওই কোশ্চেনটা এবং কোশ্চেনের সাথে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটাকেও পড়তে হবে। কোশ্চেন এবং কি ব্যাখ্যা মানে হচ্ছে ডেসক্রিপশন এবং হচ্ছে কোশ্চেন, দুটা জিনিসই হচ্ছে কিন্তু কি পড়তে হবে। আর যে জিনিসগুলো একটু কঠিন তোমাদের মনে থাকতে চায় না ওগুলোকে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিব। যে জিনিসগুলো কঠিন মনে থাকতে চায় না ওগুলোকে হচ্ছে আমি একটু কি করব, বুঝিয়ে দিব। দেখো এখানে কিছু কিছু পয়েন্ট আছে। অ্যারিস্টটল শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করেন, ক্যারোলাস লিনিয়াস, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাস বিদ্যার দ্বিপদ নামকরণের জনক। তারপরে জন রে প্রজাতি শব্দ ব্যবহার করছে, স্লেগেল ত্রিপদ নামকরণের জনক। সো আমাদের 1 নাম্বার কোশ্চেনটা চলে গেল। এবার আসো, যদি কোনোটা তোমাদের বুঝতে প্রবলেম হয় আমাকে বলবা, আমি সেটা হচ্ছে ডিটেলসে কথা বলে প্রয়োজনে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এরপরে আসো, এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 5 নাম্বার, ধান কি ধরনের উদ্ভিদ। ধান কি ধরনের উদ্ভিদ, ঠিক আছে। সো চলো আমরা এখান থেকে দেখি যে ধান কি ধরনের উদ্ভিদ। এই তন্ময় যে উল্টা পাল্টা কমেন্ট যেগুলো করতেছে ব্লগ দেখো, দেখ ধান কি ধরনের উদ্ভিদ। এই যে এটা বেসিক্যালি বিজ্ঞানী থিওফ্রাস্টাস তার যে শ্রেণীবিন্যাসটা আছে, আমরা যদি একটু খেয়াল করি আগের প্রশ্নটা, যে শ্রেণীবিন্যাস 3 ধরনের, কৃত্রিম, প্রাকৃতিক, জাতিজনী। তাহলে থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস এবং লিনিয়াসের শ্রেণীবিন্যাস হচ্ছে কৃত্রিম, আর প্রাকৃতিক হচ্ছে বেসিক্যালি বেনথাম এবং হুকার, আর হচ্ছে জাতিজনী অ্যাঙ্গোলার, প্রান্টোল, হাসিনসন, বেসি, ক্রনকুইস, টাকটাইয়ন। এরা হচ্ছে কি দিছে বলতো, জাতিজনী শ্রেণীবিন্যাস দিছে। তো এই যে বেনথাম এবং হুকারের যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটা, এইটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি, বিস্তৃতি এবং কাষ্ঠলতার উপর ভিত্তি করে, আয়ুষ্কালের উপর ভিত্তি করে। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। এটা এগুলো কি তোমাদের বোঝানোর দরকার আছে শেষ মুহূর্তে এসে? ঠিক আছে, এটা কি বোঝানোর দরকার আছে শেষ মুহূর্তে এসে? আমি মনে করি হচ্ছে বোঝানোর দরকার নাই। তোমরা ম্যাগনেটিক ফাইলটা বের করো, বের করে হচ্ছে মার্ক করো। এগুলো কি ডিটেলস বলে মানে পড়ায় দিতে হবে যে এগুলো পড়বা, এরকম করে পড়ায় দেওয়ার কি দরকার আছে? পড়ায় দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, রেসপন্স করো দেখি। না, পড়ায় দেওয়ার দরকার নাই, আমিও সেটাই বলি, যেটা লাগবে সেটা আমি দেখব। তারপরে 5 কিংডম পদ্ধতি হচ্ছে প্রবক্তাকে হুইট টেকার, নামটা মনে রাখতে পারো। এবার আসো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাকৃবির খুব পছন্দের জায়গা। এই জায়গাটা বুঝতে পারছো যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকৃবির খুব পছন্দের জায়গা। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়? তো বেসিক্যালি এই ব্যাখ্যাটা খেয়াল করো। ব্যাখ্যাটা দেখো, মৌমাছি চাষ, এপিকালচার, রেশম চাষ, সেরিকালচার। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি একটু মার্ক করতেছি। ঠিক আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি একটু
মার্ক করতেছি। ওকে, সবই পড়বা, বাট মানে ইম্পর্টেন্টের মধ্যে আবার ইম্পর্টেন্টের মধ্যে আবার হচ্ছে কি ইম্পর্টেন্ট, মৌমাছি চাষ, রেশম চাষ, মুক্তা চাষ, লাক্ষ্য চাষ, তারপর হচ্ছে শামুক চাষ, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদেরকে এইখান থেকে পড়তে হবে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, মৌমাছি চাষ, এপিকালচার, রেশম চাষ, সেরিকালচার, মুক্তা চাষ, পাল কালচার, লাক্ষ্য চাষ, ল্যাক কালচার, এটা এক ধরনের পোকা, শামুক চাষ, হেলিকালচার, এগুলো হচ্ছে আমরা দেখব। ওকে, তারপরে আসো যে ছোট দিনের উদ্ভিদ কোনটা, এই যে এটা, দুইজন বিজ্ঞানী ছিল, একজনের নাম হচ্ছে গার্নার আর হচ্ছে অ্যালার্ট। একটা উদ্ভিদ তার দিবালোক মানে দিনে তার কতটুকু সূর্যের আলো দরকার সেটার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করছে, ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ, নিরপেক্ষ দিনের উদ্ভিদ। নামগুলো মনে রাখবা, শেষ। এই কয়টা কোশ্চেন ভালো করে পড়বা, তাহলে তোমাদেরকে দেখাইছি আমি 1, 5, 8, 10, 1, 5, 8, 10, ঠিক আছে, 1, 5, 8, 10, 1, 5, 8, 10। না, এটা ক্লাসের স্লাইড দেওয়া সম্ভব নয়, কারণ এটা হচ্ছে তোমার ওই যে ইয়াতে দাগানো হচ্ছে, মানে হচ্ছে কি বলে ওই মানে একটা পিডিএফ ভিউয়ারে দাগানো হচ্ছে, এটা থাকে না। এটা যে এটা ইয়া করলে হচ্ছে নোট ওপেন করলে আবার হচ্ছে এটা চলে যায়। সো হচ্ছে 1, 5, 8, 10, 1, 5, 8, 10। ওকে, তারপরে আসো আমি আরেকটু ছোট করি। কোষ হচ্ছে কোষের গঠন, এখান থেকে হচ্ছে আমরা কি কি দেখব, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি কি দেখব। ওকে, শামুক কি ঝিনুক? না, শামুক হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে, আর ঝিনুক হচ্ছে আলাদা জিনিস। যেমন ঝিনুক হচ্ছে পার্ল কালচার, ঝিনুকের ভিতরে মুক্তা হয়, আর শামুক হচ্ছে হেলিকালচার, দুই জিনিস, ঠিক আছে। শামুক হচ্ছে তোমার পিলা গ্লোবোসা বা পাইলা গ্লোবোসা, আর ঝিনুক হচ্ছে ল্যামিলিডেন্স মার্জিনালিস। ওকে, এবার আসো এই কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা, মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? এটার যে ব্যাখ্যাটা আছে অবশ্যই ব্যাখ্যাটা সহ হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। যে এখানে যে ব্যাখ্যাটা আছে অবশ্যই এই ব্যাখ্যাটা সহ পড়তে হবে। ওইটা সেভ করার অপশন আছে, কিন্তু সেটা নোট দিয়ে দাগানো যাবে না, ওদের ইনবিল্ট যেটা আছে ওইটা দিয়ে দাগাইতে হবে, ওইটা দিয়ে স্মুথ না, ঝামেলা, সো ওটা বাদ, ঠিক আছে। তারপরে আসো এরপরে কোনটা দেখো, এরপরে এই কোশ্চেনটা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এইটা 5, 6 দেখো, যে এক কোষের সাথে অন্য কোষের যে প্রোটোপ্লাজমিক সংযোগ, যেটাকে হচ্ছে আমরা প্লাজমোডেসমাটা বলে থাকি, এটা কৃষিতে অনেকবার আসছে। তারপরে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এইটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এটা গেল। এরপরে আসো শেষ মুহূর্তে, আসলে বোঝানোর কিছু নাই, তারপরেও আমি জানি কোথায় প্রবলেম হবে সেটা আমি বুঝাবো। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, রাইবোসোম কোষের প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডি ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখানে যে পয়েন্টগুলো আছে খুব ভালো করে হচ্ছে পড়বা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে 1, 5, 6 নয়, 1, 5, 6 নয়। চিন্তা করো তুমি যে এমনিতে একটা সাজেশন দেওয়া হয়েছে, ওখান থেকে জিনিসটাকে আরো প্রিসাইজ করে দেওয়া হচ্ছে, এরপরে যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কি হবে বলো। ওকে, এবার আসো আমরা নেক্সট পেজে যাই। এই যে এখানে একটা কোশ্চেন আছে তোমার 16 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা যে শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? ঠিক আছে, শর্করা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়, এইটাও হচ্ছে পড়তে হবে। আরে সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, সময় লাগবে না, অপেক্ষা করো, 1 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিব, ঠিক আছে, এত সময় লাগে না। আর আমি নিজেও লম্বা ক্লাস নেওয়া মোটেও পছন্দ করি না, 5-6 ঘন্টা ক্লাস করার চেয়ে 1 ঘন্টা নিজে পড়া ভালো। এবার আসো যে ওয়েডোগোনিয়াম ক্লোরোপ্লাস্টের আকৃতি, এটা নিয়ে অনেকে একটু প্যাচ লাগাও, এটা আমি জাস্ট হচ্ছে বলে দিচ্ছি যে এটা কিভাবে মনে রাখবা। দেখো সর্পিল আকারের এক্সাম্পল কি, স্পাইরোগাইয়া। তুমি যদি এসটাকে এরকম লেখো, দেখো তো সাপের মতো লাগতেছে কিনা, এসটাকে কি সাপের মতো লাগতেছে, দেখে। তারপরে দেখো পেয়ালার ন্যায়, এটা কি
ক্যালামাইডোমোনাস। এই যে ক্যালা, সিটাকে উল্টা করে লেখো তো, দেখো তো চায়ের কাপের মতো লাগে কিনা, চায়ের কাপের মতো লাগতেছে না, দ্যাটস ওয়াই এটা কি পেয়ালার নেয়, ক্যালামাইডোমোনাস। তারপরে আসে হচ্ছে জালি কাকার। এই যে এরকম একটা ও লেখো, ও লিখে এরকম এরকম ঘুরাইতেই থাকো, ঘুরাইতেই থাকো, দেখো একটা জাল হয়ে গেছে, মাকড়সার কি জাল হয়ে গেছে। তার মানে এই জালি কাকারের এক্সাম্পল হচ্ছে কি ওয়েডোগোনিয়াম। এবার আসে হচ্ছে তার কাকার জিগনেমা। দেখবা গ্রামে বলে যে তারা ঝিকঝিক করে, তারা জল জল করে, তো সেখান থেকে মনে রাখবা জিগনেমা ঝিকঝিক করে, তার কাকার জিগনেমা ঝিকঝিক করে, তার কাকার। ওকে, এই পয়েন্টটা হচ্ছে ক্লিয়ার। এবার আসো এইটা, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? এটা বাকৃবির খুবই পছন্দের জায়গা, প্রচুর প্রশ্ন করে এখান থেকে। দেখো একটি নিউক্লিয়াস কোথায়, দুইটি কোথায়, বহু কোথায়, খুব ভালো করে মনে রাখবা। অনুপস্থিত কোথায়, এটা প্রচুর পরিমাণে হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো যে এই একটা কি মার্ক করা প্রশ্ন নাম্বার গুলো চ্যাপ্টারে, তাহলে সস নিতে পারবে। একটা ফোন দিয়ে লাইভ ক্লাস সাথে পিডিএফ এ মার্ক কেমনে করবে? আরে ভাই খাতা বের করো না, খাতার মধ্যে লিখে নাও, তাই তো হয়, কলম দিয়ে লিখে নাও। আর যারা প্রিন্ট করছো তাদের তো ভালো, কলম দিয়ে লিখে নাও, তাহলেই তো হয়, খাতার মধ্যে কলম দিয়ে লিখে নাও এইটা। এবার আসো, এখানে একটু ঝামেলা আছে। যেমন তোমরা বা আমরা, আমার কথাও বলতে পারি যে আসলে আমরা যেটা বুঝি যে অধিকতর মানে একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি প্লাজমোডিয়াম বলা হয়। আসলে সকল প্রাণীকোষকে প্লাজমোডিয়াম বলা যায় না, আমার কথা বিশ্বাস নাও হতে পারে। দেখবা তোমরা বাকৃবিদ যখন প্রশ্ন সলভ করতে যাবা, ওখানে এই ধরনের একটা প্রশ্ন ছিল, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলা হয়? দেখবা অপশনে প্লাজমোডিয়াম নাই, অপশনে প্লাজমোডিয়াম নাই। আসলে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলে? বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল কোষ বলে। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল কোষ বলে। তবে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলা হচ্ছে বলতো? প্লাজমোডিয়াম বলা হচ্ছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে কোষকে আমরা কি বলতেছি? কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি আমরা প্লাজমোডিয়াম বলতেছি, বুঝতে পারছো? প্লাজমোডিয়াম হচ্ছে বলতেছি। তার মানে সকল ধরনের বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল কোষ বলে। আর হচ্ছে কিছু জীবের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? প্লাজমোডিয়াম বলা হয়। আর উদ্ভিদ কোষ নিয়ে তো প্যারা নাই, হচ্ছে উদ্ভিদ কোষগুলোকে কি সিনোসাইট বা হচ্ছে কি সিনোসাইটিক বলে। সিনোসাইট বা হচ্ছে কি বলতো? সিনোসাইটিক বলে। তো এটা ভালো করে মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তারপরে আসো এই যে এই 22 নাম্বার, যারা পিডিএফ ওপেন করতে পারতেছো না তারা এক কাজ করো, লিখে নাও, বুঝছে? লিখে নাও, ওই খাতার মধ্যে লিখে নাও যে কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে ধরা হয়। এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো ভালো করে দেখবা। ওই যে বিষয়গুলো ডাউট আছে ওইগুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? যে ডাউট আছে সেগুলো হচ্ছে ক্লিয়ার করে দিব। তারপরে এইটা ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার পড়বা ভালো করে। ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে ভালো করে পড়বা, কারণ ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে কি বলতো? ইম্পর্টেন্ট। ক্রোমোজোম নাম্বারটা ভালো করে পড়বা হচ্ছে, কারণ ক্রোমোজোম নাম্বারটা কি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষায় আসে তাই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো ডিএনএ এর গঠন, মানে নিউক্লিক অ্যাসিডের গঠন আর কি, যে নিউক্লিক অ্যাসিডের গঠন জানতে হবে। নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক কিন্তু কি বলতো? নিউক্লিওটাইড। নিউক্লিও কি বলতো? টাইড। একটু আটকাচ্ছে না, যদি কারো পাশে আটকায় তাহলে তার হচ্ছে নেটের প্রবলেম। ভিডিও আমার মনে হয় একটু আটকাচ্ছে না, কারো কি আটকাচ্ছে? আমার কাছে তো আটকাচ্ছে না। আচ্ছা, তারপর আসো হঠাৎ এত খুশি, কই মন খারাপের কারণ কি? খুশি হব না, মন খারাপের তো কোনো কারণ নাই। ওকে, এই 26 নাম্বারটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে যেটা পড়বা, এই যে এটা 29 নাম্বারটা, 29 নাম্বারটা হচ্ছে ভালো করে পড়বা। তারপরে হচ্ছে এখান থেকে পড়বা হচ্ছে 34 আর হচ্ছে 41।
34 এই যে 34 আর হচ্ছে 41। 34 নাম্বারটা ভালো করে পড়বা, 35টাও দেখতে পারো, 35-এর ভিতরে কিছু এনজাইম আছে, ঠিক আছে, সেটাও দেখতে পারো। ওকে, এইটা আর হচ্ছে কত দেখবা বলো তো, এই পাশে হচ্ছে 41 দেখবা। এই চ্যাপ্টারটা একটু বড়, এই কারণে একটু সময় বেশি লাগলো, এরপরে সময় লাগবে না। আর হচ্ছে 41 দেখবা, ঠিক আছে, 41 দেখবা। ওকে, এবার চলো আমরা কোষ বিভাজনে যাই। কোষ বিভাজনে বেশি না, 2, 4, 6টা কোশ্চেন। তারই ইমাজিন যে 6টা কোশ্চেন দেখলে একটা চ্যাপ্টার কভার হয়ে যায়, 6টা কোশ্চেন দেখলে একটা চ্যাপ্টার কভার হয়ে যায়। তাহলে চলো আমরা দেখি যে এই কোশ্চেনটা দেখবা, 2 নাম্বার কোশ্চেনটা দেখবা, আর হচ্ছে এই 4 নাম্বার কোশ্চেনটা দেখবা। কোষ বিভাজনের 2 আর হচ্ছে কত বলতো 4, 2 আর হচ্ছে কত দেখবা বলতো 4 দেখবা, ঠিক আছে, 2 আর হচ্ছে 4 দেখবা। বাট তোমাদের কেমিস্ট্রি বা হচ্ছে ফিজিক্সে বা ম্যাথে কিন্তু ওখানে পড়াবে, কারণ বায়োলজিতে আসলে এই মুহূর্তে এসে তোমাদেরকে পড়ানোর কিছু নাই আর কি। সো এই কারণে আর ম্যাগনেটিক ফাইলও হচ্ছে তোমরা দেখছো অলরেডি। এবার আসো এখান থেকে এই 6 আর হচ্ছে 7, 6 আর হচ্ছে কি বলতো 7, 6, 7, এখান থেকে এই দুইটা দেখবা হচ্ছে 6, 7 দেখবা। আর এই পাশে হচ্ছে 13, 14, 15, 13, 14, 15 শেষ এই চ্যাপ্টার, ঠিক আছে, হচ্ছে 13, 14, 15, 13, 14, 15। ভাইয়া ক্লাস কি ইউটিউবে দেবেন? আরে ভাই এখান থেকে ক্লাসটা শেষ করে যাও, এখান থেকে ক্লাসটা শেষ করে যাও, তারপরে তুমি চিন্তা করো যে ক্লাস কই পাওয়া যাবে না যাবে, ঠিক আছে। 13, 14, 15 ওকে, এটা হয়ে গেল। এবার আসো অণুজীব, এগুলো দ্রুত শেষ হবে, এখন 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, ধৈর্য ধরে শেষ করে নাও। ভাইরাসের গাঠনিক উপাদান কি যা আছে, ভাইরাসের গাঠনিক উপাদান কি, ঠিক আছে, ভাইরাসের গাঠনিক উপাদান কি। তারপর হচ্ছে 2 পড়তে হবে, এই যে 2 নাম্বারটা পড়বা, 2 ব্যাখ্যা সহ। এটা কি বুঝাবো? ভিরিয়ন, ভিরয়েড, পিরিয়ন, ঠিক আছে। আচ্ছা, আমার গার্লফ্রেন্ডের কাল বিয়ে, পরের দিন পরীক্ষায়, ওর একটু ব্লগ দিয়ে দিত, ফাইজলামি করতে আসছে, আর একটু ব্লগ দিত। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণাকে কি বলে, এইটা জানবা। তারপরে এই 3 নাম্বারটা মনে রাখবা, কৃষিতে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এটা থেকে প্রচুর প্রশ্ন হয়। কৃষিতে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, সো এটা জানবা ভালো করে। আর তোমরা যারা মডেল টেস্ট দিতে চাও আমাদের সাথে, আমাদের কিন্তু এক্সাম ব্যাচে হচ্ছে ভর্তি চলতেছে। তুমি যদি সালামি হচ্ছে 70 কোডটা অ্যাপ্লাই করো, একটু প্রমোশন করে নিই দ্বারা, সালামি 70, এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে 263 টাকাতে হচ্ছে তুমি অনেকগুলো মডেল টেস্ট, 10টা মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, কম্বাইন্ড এক্সাম সব দিতে পারবা, ঠিক আছে। সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, কম্বাইন্ড এক্সাম সব দিতে পারবা। এনরোল করার জন্য এই বায়োলজি ক্লাসের পেজে মেসেজ দিও, তোমাকে ডিটেলস দিয়ে দিবে। এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে 263 টাকা অনলি। ওকে, এবার আসো এই 3 নাম্বারটা, এটা এই যে এই পাশে ডিটেলস আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিএমভি সম্পর্কিত তথ্যগুলো। এই কারণে হচ্ছে সব হলো তোমার এখানে দেওয়া আছে। ওকে, তারপরে আসো এই 9 নাম্বারটা, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস আর হচ্ছে কি বলতো কোনটা আরএনএ ভাইরাস। তারপর হচ্ছে এখান থেকে দেখবা হচ্ছে তোমার 14, এই 14 নাম্বারটা, 14, এই 14 মানচিটপ ভাইরাস, এই ব্যাখ্যা সহ। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ব্যাখ্যা সহ, আমি যে কোশ্চেন গুলো বলতেছি একটা কোশ্চেনে কিন্তু ব্যাখ্যা ছাড়া পড়া যাবে না, ব্যাখ্যা সহ পড়তে হবে। 14 আর হচ্ছে এই 16, 14 আর হচ্ছে এই 16, 14 আর হচ্ছে কি বলতো 16, 14 আর হচ্ছে 16। ওকে, তারপরে আসো ব্যাকটেরিয়াতে যাই আমরা, 19, 20, 19, 20,
তারপরে হচ্ছে দাঁড়াও দেখি 19-20, ওকে 19-20 দুইটা দেখলাম। তারপরে হচ্ছে ভাইয়া ইন্টারফেস, ইন্টারকাইনেসিস আর এম দশা নিয়ে একটু বলেন। আচ্ছা ক্লাসের শেষে আমাকে একটু মনে করায় দিও, আমি বলে দিবনি। আপাতত হচ্ছে আমরা অন্য চ্যাপ্টারে চলে আসছি তো। 22, এই যে 22। আচ্ছা এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি যে কৃষির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কোনটা। আসলে দেখো ফ্রি লিভিং মিন্স হচ্ছে কি জানো, যে নিজে নিজেই বসবাস করতে পারে, অন্য ব্যাকটেরিয়ার উপর কে বা অন্য কোনো কিছুর উপর সে নির্ভরশীল নয়, বা হচ্ছে যেমন মিথজীবিতা তৈরি করে না, সে একা একাই বসবাস, একা বলতে যে অন্য কোনো কিছুর উপর একদম নির্ভরশীল নয়, সে একাই বসবাস করতে পারে, কিন্তু অন্য তার সাথে একাধিক ব্যাকটেরিয়া থাকবে কিন্তু একই প্রজাতির আর কি। সো এই যে ফ্রি লিভিং, এদের আরেকটা নাম হচ্ছে নন সিম্বায়োটিক। এটার অ্যানামেনা, নস্টক, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, বেজিরিঙ্কিয়া, এগুলো হচ্ছে তোমার ফ্রি লিভিং বা নন সিম্বায়োটিক। আর যদি বলে সিম্বায়োটিক বা মিথজীবী ব্যাকটেরিয়া, সিম্বায়োটিক বা হচ্ছে কি বলতো মিথজীবী ব্যাকটেরিয়া, তখন হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবা যে বইয়ে এইভাবে লেখা নাই ফ্রি লিভিং বা নন সিম্বায়োটিক আর হচ্ছে কি বলতো সিম্বায়োটিক কোনগুলো। তারপরে এগুলো কে কি কাজ করে এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে একটু দেখবা, ঠিক আছে? কে কি কাজ করে এগুলো হচ্ছে একটু দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু দেখবা। ওকে, আমাদের ব্যাকটেরিয়া শেষ, আমাদের ব্যাকটেরিয়া শেষ। তারপরে ম্যালেরিয়া। ওকে, এই 31 নম্বর প্রশ্নটা দেখবা, ম্যালেরিয়া হচ্ছে 31, ম্যালেরিয়া হচ্ছে 31 নম্বর কোশ্চেনটা দেখবা। আর এই যে এখানে একটা কোশ্চেন আছে 37 নাম্বার, ঠিক আছে? এই যে 37 নাম্বার কোশ্চেনটা আছে, এই 37 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেখবা, ঠিক আছে? ওকে, যে এই 37 নাম্বার কোশ্চেনটা দেখবা, অবশ্যই ব্যাখ্যা সহ দেখবা। ওকে, আমাদের শেষ হয়ে গেল এই চ্যাপ্টার। আরে 1 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তারপর বলো যে তোমরা যারা ম্যাগনেটিক ফাইলটা পড়তেছো আসলে কেমন লাগতেছে, যে এইটা যে লেভেলের কন্টেন্ট দেওয়া হয়েছে, মানে যে লেভেলের সুন্দর করে এটাকে সাজানো গোছানো, বা যে প্রেজেন্টেশন, মানে আদৌ কি, মানে তোমরা তো টাকা দিয়েও অনেক বই কেনো তাই না, যে আদৌ কি টাকা দিয়েও এত ভালো কোয়ালিটির জিনিস পাইছো কখনো তোমরা? যে টাকা দিয়েও এত ভালো কোয়ালিটির জিনিস তোমরা কখনো পাইছো? বলো তো দেখি, তোমরা বলো যে টাকা দিয়েও এত ভালো কোয়ালিটির জিনিস পাইছো কিনা। এই কন্টেন্টটা যে লেভেলের সাজানো গোছানো, তোমরা টাকা দিয়েও এই কোয়ালিটির কন্টেন্ট আসলে পাইছো কিনা। এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই মোটামুটি কভার হবে, বাট কৃষির জন্য এটা স্পেশাল, ঠিক আছে? কৃষির জন্য স্পেশাল। ইংলিশটা শুধু না, ইংলিশটাও চমৎকার। লাস্ট ইয়ারে ইংলিশ থেকেই মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে চলে আসছিল, কিন্তু আসলে হয় কি যে ইংলিশ তো আসলে মানে গ্রামারের অনেক রুলস টুলস অনেক কিছু কানেকশন থাকে, এত কিছু আসলে দেওয়া যায় না। মোটামুটি ভালো, তবে এমসিকিউ এত কম, ভয়ও লাগতেছে। এইটাকে তো আমি বারবার বলছি, এটাকে কমন পড়ার উদ্দেশ্যে পড়া যাবে না, এটা হচ্ছে একটা রিভিশন। যে তুমি একটা চ্যাপ্টারটাকে ধরতেছো, একদম উপরেই লেখা আছে গতানুগতিক সাজেশন নয় রিভিশন ফাইল, কাভারের উপরে লেখা আছে না, একদম কাভারের উপর লেখা আছে না যে গতানুগতিক সাজেশন নয় রিভিশন ফাইল, তাই না? এটা পড়তে হবে রিভিশনের উদ্দেশ্যে। কেউ যদি বলো যে ভাইয়া এটা আমি কমনের উদ্দেশ্যে পড়বো, আমি তারে বলবো তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে? যে তোমার পড়ার দরকার নাই। কেউ যদি বলো যে ভাই আমি কমনের উদ্দেশ্যে পড়বো, আমি বলবো তোমার পড়ার দরকার নেই, এটা আমি বানাইছি রিভিশনের উদ্দেশ্যে, ঠিক আছে? তারপরে কমন পড়বে নাকি না পড়বে সেটা দেখা হবে এক্সাম হলে, কমন পড়বে নাকি না পড়বে সেটা দেখা হবে এক্সাম হলে। ওকে, ঠিক আছে? এই পিডিএফ তো এই যে কমেন্টেই পিন করে দাও, আবার আরেকজনের কাছে পিডিএফ চাই, তোমরা এত বোকা।
রুটিন পোস্ট করে দেয়, রুটিনে ক্লাসের টাইম লেখা থাকে, কমেন্টে তাও জিজ্ঞেস করে ভাইয়া ক্লাস কোন টাইমে হবে, এক্সাম কোন টাইমে হবে, রুটিনে তো লেখাই থাকে যে কোন টাইমে হবে। ওকে, আচ্ছা, তো চলো এরপর আসো নগ্নবীজি আবৃতবীজি। এই যে এই কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা, বাংলাদেশে কোন নগ্নবীজি উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত? ঠিক আছে, বাংলাদেশে কোন নগ্নবীজি উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত, এটার হচ্ছে ডিটেলস জানবা। ওকে, তারপরে পোডোকার্পাস নেরিওফোলিয়াস, এটা তো বাঁশপাতা নামে পরিচিত। তারপরে হচ্ছে তোমার পেকটিনেটা চট্টগ্রামের বাড়িয়াডালা এলাকায় পাওয়া যায়, এটা একটু ওটার ব্যাখ্যায় লেখা আছে। তারপরে এইটা জানবা, এটার হচ্ছে সাইকাসের গুরুত্ব আর কি, যে কোন উদ্ভিদ থেকে অ্যারারুট তৈরি করা হয়, এটা হচ্ছে জানবা। ঠিক আছে, জানবা। ওকে, তারপরে আসো এইটা, দাঁড়াও তো কোনটা মার্ক করছি, 7। এই যে 7 বিনিষেক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা পার্থক্যটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পার্থক্যটা দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ভুল কয়টা পাইছো ম্যাগনেটিক ফাইলে? বিশেষ করে ম্যাথ আর ফিজিক্স তো এইবার দেওয়া হয়েছে, ম্যাথ ফিজিক্সে টুকটাক ভুল থাকতে পারে, বাট বায়োলজি কেমিস্ট্রি ইংরেজিতে ভুল পাওয়ার পসিবিলিটি খুবই কম। মানে এমন একটা জিনিস হচ্ছে ফ্রিতে পাইছো, যেটা দেখো যে তুমি পড়তে গিয়ে কতটা কনফিডেন্ট ফিল করতেছো, যে ভুলের পরিমাণ নাই বললেই চলে, নাই বললেই চলে। ওকে, তারপরে দেখো এই 10 নাম্বারটা পড়বা, এই 10 নাম্বারটা পড়বা, এই 10। ওকে, তারপরে হচ্ছে 13, 16, এই 13 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে যে ফলের এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ফলের এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13। তারপরে হচ্ছে 16, এটা আমি একটু সহজ করে দিচ্ছি, এটা আমি একটু সহজ করে দিচ্ছি, যেগুলো বেশি আসে আর কি। এই যে রেসিম, মনে রাখবা রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা, ম্যাজিক। রেসিমের এক্সাম্পল কি বলতো? রেসিম নিজেই। ঠিক আছে, রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই, র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। বাঙালি যে কি জিনিস ভাই, কমন না পড়লে হচ্ছে গালি দিয়ে শেষ করে দিব, যে গালি দিতে আসবে তারা ধরে জুতা পেটা করব, ওটা আগেই বলে দেওয়া হয়েছে, এটা রিভিশনের জন্য। এই যে আমিও ক্লাসে বারবার বলতেছি এটা রিভিশনের জন্য, আমি কি বলছি এটা কমনের জন্য পড়ো? ঠিক আছে, আমি কি বলছি যে কমনের জন্য পড়ো? আরেকজনে কমেন্ট করতেছে ভাই সবই দেখি ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টারের প্রশ্ন আছে 30টা, আমি কোশ্চেন দাগা দিচ্ছি 6টা 7টা, সে বলে সবই বলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একবারও বলি নাই যে এটা হচ্ছে একদম পড়লেই তোমার পরীক্ষায় চাল চালায় 100 আউট অফ 100 পেয়ে যাবে, আমি বলছি এটা রিভিশন ফাইল, এটা রিভিশন ফাইল। ওকে, আরেকজনে এসে হচ্ছে বলতেছে যে সবই দেখি ইম্পর্টেন্ট, তাহলে বাদ দিব কোনটা? কই, আমি তো সব ইম্পর্টেন্ট দেখি না, আমি তো বাদ দিচ্ছি। ওকে, সাইমস পুষ্পমঞ্জরির উদাহরণ রেসিম, তাহলে রেসিমের এক্সাম্পল কি বলতো? রেসিম নিজেই, রেসিমের র দিয়ে রেসিম, স দিয়ে সরিষা, ম দিয়ে মূলা। ওকে, তারপরে স্পাইক, স্পাইক মানে খাড়া, এই যে দেখতে না এলাকায় দুষ্ট ছেলেগুলা থেকে চুলগুলো হচ্ছে জেল দিয়ে এরকম খাড়া খাড়া রাখে, স্পাইক মানে কি খাড়া। এই রজনীগন্ধার স্টিকের মধ্যে রজনীগন্ধা ফুলগুলো কি এরকম খাড়া খাড়া থাকে, তাই না? এরকম খাড়া খাড়া থাকে, এই যে স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। তারপরে কি আপাং, তারপর দেখো স্পাইকলেট, স্পাইকলেট এরা হচ্ছে দাঁড়াবে কিন্তু কি শুয়ে পড়বে। যখন ধান আসে, ফুলগুলো আসে স্ট্রেট, যখন ফল আসে শুয়ে পড়ে, এখানে কি স্পাইকলেট, যেখানেই ধান সেখানেই গম, সেখানেই ঘাস সেখানেই বাস। ঠিক আছে, ধান গম ঘাস বাস, যেখানেই লাউ সেখানেই কুমড়া সেখানেই শশা, এই জোড়াগুলো একসাথে যাবে। যেখানেই সিম সেখানেই ছোলা, সেখানেই মটর, সেখানেই হচ্ছে অপরাজিতা, সেখানেই অপরাজিতা। ওকে, তারপরে হচ্ছে তোমার করিম্ব, করিম্বর এক্সাম্পল করিম্ব নিজেই, ক দিয়ে কালকা সুন্দা। এই যে আমি যে কয়েকটা বললাম এই কয়েকটা বেশি ভালো করে পড়বা। ওকে, তারপরে এটা দেখবা ল্যামা ও প্যালিয়া, ল্যামা ও হচ্ছে প্যালিয়া। ওকে,
তারপরে আসো বৃক্কাকার পরাগধানী, কয় নাম্বার এটা? 23 নম্বর। বৃক্কাকার পরাগধানী, এটা পোয়েসি আর মালবেসি গোত্রের পার্থক্য দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোয়েসি আর হচ্ছে মালবেসি গোত্রের। আর এই যে 26 নাম্বার, ঠিক আছে, এই ছকটা পড়তে হবে, এখান থেকে 1 নাম্বার আসতে পারে, এখান থেকে 1 নাম্বার আসতে পারে, সময় কম, না হলে বুঝাই দিতে পারতাম। এই 26 নাম্বার এই ছকটা পড়তে হবে, এখান থেকে হচ্ছে 1 নাম্বার আসতে পারে, বুঝছো? এখান থেকে হচ্ছে 1 নাম্বার আসতে পারে, এই ছকটা পড়তে হবে। যারা এটা সহজে পড়তে চাও, বায়োলজি ক্লাস চ্যানেলে গিয়ে এই চ্যাপ্টারের ক্লাস আছে। তোমার যদি কোনো চ্যাপ্টার কঠিন লাগে, এবার 40-45 মিনিটের ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কৃষির জন্য, বায়োলজি ক্লাস ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে এই যে তৈল উৎপাদনকারী উদ্ভিদ, তৈল উৎপাদনকারী উদ্ভিদ, ঠিক আছে, নামগুলো মনে রাখবা। সাইন্টিফিক নেম পড়বা সরিষা, সয়াবিন, এই দুইটা, সূর্যমুখী 3টা, সরিষা, সয়াবিন, ব্রাসিকা নেপাস, গ্লাইসিন ম্যাক্স, হেলিয়ান্থাস অ্যানাস, এই 3টা সাইন্টিফিক নেম পড়বা। ব্রাসিকা নেপাস, গ্লাইসিন ম্যাক্স, হেলিয়ান্থাস অ্যানাস, এই 3টা সাইন্টিফিক নেম হচ্ছে পড়বা। ওকে, তারপরে আসে হচ্ছে এই বৈজ্ঞানিক নাম, যার যে চ্যাপ্টার সমস্যা দেখবা ওই চ্যাপ্টার বায়োলজি ক্লাস ইউটিউব চ্যানেলে যাও, কৃষির জন্য বায়োলজি প্লে লিস্ট আছে, ওই চ্যাপ্টার ওখান থেকে দেখে নাও, 30-40 মিনিট লাগবে। এবার আসো এখান থেকে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, এখান থেকে বেশ কিছু বৈজ্ঞানিক নাম পড়তে হবে, সরিষা, গোল আলু, বেগুন, সয়াবিন, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে টমেটো, তারপরে মরিচ, শাপলা, কাঁঠাল, এই সাইন্টিফিক নেম গুলো জানবা। এখানে আমি যেগুলো মার্ক করে দিছি এই সাইন্টিফিক নেম গুলো হচ্ছে জানবা, ঠিক আছে, এই সাইন্টিফিক নেম গুলো হচ্ছে জানবা। ওকে, এগুলো জানবা। এবার আসো আমাদের হচ্ছে টিস্যুতন্ত্র, 4, 5, 6, 7, 11, 12, 16, 4, 5, 6, 7, 11, 12, 16, দেখি কোনো কিছু আছে কিনা। এই 4, 5, ঠিক আছে, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 11, 12 আর 11, এই যে 11, 12 আর হচ্ছে তোমার 16 কই, এইটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো এখান থেকে একটা প্রশ্ন আসবে। 4, 5, 6, 7, 11, 12, 16, ঠিক আছে, 4, 5, 6, 7, 11, 12, 16, 4, 5, 6, 7, 11, 12, 16। ওকে, এবার আসো উদ্ভিদ সারির তত্ত্ব, উদ্ভিদ সারির তত্ত্ব, দাঁড়াও দেখি কত আছে। 1, 2, 13, 14, 15, 16, 18, 1 উদ্ভিদ সারির তত্ত্ব, 1, 2, ঠিক আছে, 1, 2, এখান থেকে একটা জিনিস 1, 2, 3 পড়বা, 1, 2, 3, 1, 2, 3, উদ্ভিদ সারির তত্ত্ব হচ্ছে 1, 2, 3, 13, 14, 15, 16, 18, 13, যেটা প্রবলেম ওটা আমি একটু বুঝাই দিব, 13, 14 ডিটেলস পড়বা, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয় যে বীজ অঙ্কুরোদ্গমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, ইমবাইবিশন। তারপরে উদ্ভিদ পানি শোষণ করে মূলরোম দ্বারা, খনিজ লবণ শোষণ করে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। তার মানে এখান থেকে হচ্ছে 13, 14, 15, 16, 13, 14, 15 আর হচ্ছে কত 16, 13, 14, 15, 16। টিস্যু চ্যাপ্টারে তোমার সমস্যা, ওই যে ইউটিউবে গিয়ে ক্লাস দেখো, 40 মিনিটের ক্লাস পাবা, দেখো দেখে নাও, 13, 14, 15, 16। তারপর হচ্ছে 18, 21, 24, 27, 18, এই যে 18, তারপর হচ্ছে 18 এইটা, ঠিক আছে, তারপর হচ্ছে 21, এটা 21, এই 18, তারপর হচ্ছে 21, 20টাও দেখো, 18, 20, 21, 18, 20, 21,
18, 20, 21, ঠিক আছে? 18, 20, 21, 24, 24, 27, 18, 20, 21, 24, 27, 18, 20, 21, 24, 27, 18, 20, 21, 24, 27, ঠিক আছে? ওকে, তারপরে চলো, তারপর হচ্ছে 31, 33, 39, তাহলেই শেষ। 31 ভালো করে দেখবা, 31, তারপরে 33, আর হচ্ছে 39, 31, 33, 39, 31, 33, 39, 31, 33, 39, 31, 33, 39, 31, 33, 39, ওকে। তারপর আসে জীব প্রযুক্তি, 1, 5, 6, 8, আমি লিখে দিচ্ছি এটা, দাঁড়াও, 1, 5, 6, 8, যেটা ঝামেলা ওখানে আমি বুঝাবো। জীব প্রযুক্তি হচ্ছে 1, 5, 6, 8, 13, 14, 17, 20, 22, 27, 13, 14, 17, 20, 22, 27, ঠিক আছে? 1, 5, 6, 8, 13, 14, 17, 20, 22, 27, এই কয়েকটা। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। 1, 5, 6, 8, 13, 14, 17, 20, 22, 27, 13, 14, 17, 20, 22, 27, ওকে। আমাদের বোটানি শেষ, ঠিক আছে? আমাদের বোটানি শেষ। আমাদের বোটানি শেষ। তারপর হচ্ছে জুওলজি। জুওলজি না, ক্লাসের পিডিএফ সম্ভব না, তো মুছে যাচ্ছে। জুওলজি, জুওলজি যেটা দেখবা, জুওলজি যেটা দেখবা সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখান থেকে দেখবা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, কোনোটা প্রবলেম থাকলে আমি বুঝাবো। 2, 3, 6, 2, 3, 6, 2, 3, 6, 9, 11, 15, 16, 9, 11, 15, 16, 9, 11, 15, 16, 22, ওকে। 9, 11, 15, 16, 22, ওকে। 2, 3, 6, 9, 11, 15, 16, 22, 2, 3, 6, 9, 11, 15, 16, 22, এটা হচ্ছে তোমার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারের, ওকে ওকে। তারপরে যাও প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি হচ্ছে 1, 2, 7, 10, 12, দাঁড়াও একটু লিখে নাও, কোনোটা প্রবলেম থাকলে আমি বুঝাবো, আমি জানি যে কোথায় ঝামেলা আছে। 1, 2, 7, 10, 2, 7, 10, 12, 16, 22, 25, 22, 25, 28, 29, 33, 36, 28, 29, 33, 36, 28, 29, 33, 36, 28, 29, 33, 36, 1, 2, 7, 10, 12, 16, 22, 25, 28, 29, 33, 36। ভাই এভাবে না দিয়ে এগুলো বুঝে দেন, যেটা প্রবলেম আমি বুঝাবো, ঠিক আছে? ওই যে বোটানির মতো, যদি কোনোটা দেখি যে প্রবলেম মনে হচ্ছে আমি বুঝাবো, সমস্যা নেই, ঠিক আছে? যেটা প্রবলেম আমি বুঝাবো, ওকে। আমি জানি এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলোতে তোমাদের প্রবলেম হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলতেছি না আর কি, দ্যাটস ওয়াই আমি বলতেছি না, ওকে। এবার আসো
পরিপাক ও শোষণ। ঠিক আছে, দেখো পরিপাক ও শোষণ এখান থেকে কি কি দেখবা, 2 3 2 3 8 2 3 8 2 3 8 পরিপাক ও শোষণ থেকে 2 3 8। ঠিক আছে, 2 3 8 হচ্ছে দেখবা, তারপরে 10 12 দেখতে হবে, 2 3 8, তারপরে হচ্ছে লালা গ্রন্থিটাও একটু দেখো, যে 9 নাম্বারটা আর কি, 9 নাম্বারের লালা গ্রন্থি আছে 10 12। শোনো, এই 10 নাম্বারে কিন্তু একটু ঝামেলা আছে, মানে তোমরা যারা পুরাতন বই পড়ো, তেয়া পুরাইনা বই আর কি বলি আমি যেটাকে, ওখানে কিন্তু এগুলো কোনো বইতে 4 প্রকার, কোনো বইতে 5 প্রকার লেখা আছে, কিন্তু এটা বেসিক্যালি 6 প্রকার কোষ। গ্যাস্ট্রিক গ্রন্থিতে 6 ধরনের কোষ থাকে, এখানে আপডেট তথ্য দেওয়া আছে, এই আপডেট তথ্যটা হচ্ছে এখান থেকে পড়বা। ঠিক আছে, এই 10 নাম্বার থেকে এই আপডেট তথ্যটা হচ্ছে পড়বা। ওকে, তারপরে হচ্ছে যকৃৎ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যকৃৎটা কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে, ডিটেলস জানবা। এখানে তোমরা দুইটা জিনিস নিয়ে হচ্ছে প্যাচ লাগাও, খেয়াল করো, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে লাইসিস। মনে রাখবা, কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে সেটা তৈরি, কোন শব্দের শেষে যদি লাইসিস থাকে তাহলে সেটা ভাঙন। কি বলছি, কোন শব্দের সাথে যদি সিস থাকে তাহলে সেটা তৈরি, কোন শব্দের সাথে যদি লাইসিস থাকে তাহলে সেটা কি, ভাঙন। এবার আমরা যদি বলি যে হচ্ছে এই যে এই প্রশ্নটা খেয়াল করো, 17 নাম্বারটা, এটাও জানতে হবে, যে খেয়াল করো তো, গ্লাইকোজেনেসিস, এটা তোমরা বলো তো যে এখানে কি হচ্ছে, বলো তো, গ্লাইকোজেনেসিস এটা বলো তোমরা কি হচ্ছে। জিনতত্ত্বের চ্যাপ্টারে কি দেখাইতে হবে বলো দেখি, জিনতত্ত্বের চ্যাপ্টারে কি দেখাইতে হবে বলে রাখো। তাহলে দেখো, গ্লাইকোজেন জমা করতে পারে, বলো তো গ্লাইকোজেনেসিস, তাহলে এখানে কি ঘটতেছে আমি বলছি, কোন শব্দের সাথে সিস থাকলে তৈরি, লাইসিস থাকলে কি, ভাঙন। তাহলে গ্লাইকোজেনেসিস এখানে কি হচ্ছে বলো, এখানে কি হচ্ছে, গ্লাইকোজেন তৈরি হবে, গ্লাইকোজেন তৈরি হবে। ঠিক আছে, তারপরে দেখো, যেমন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এখানে কে ভাঙবে, গ্লাইকোজেন ভাঙবে, অর্থাৎ যার নামের সাথে যেটা আছে সেটাই তৈরি হবে, যার নামের সাথে সিস থাকলে সেটাই তৈরি, তার নামের সাথে লাইসিস থাকলে সেটারই ভাঙন। এই বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখবা। ঠিক আছে, খেয়াল রাখবা। তারপরে উপরে আরেকটা কোশ্চেন আছে 15, এই যে এটা অগ্নাশয়, মিশ্র গ্রন্থি, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এই 15টা হচ্ছে জানবা। ঠিক আছে, 15 জানবা। তারপরে এখান থেকে লাস্ট আরেকটা কোশ্চেন জানবা, সেটা 24, তাহলে এই চ্যাপ্টার হয়ে যাবে। 24 জানবা, এই 24 নাম্বারটা জানবা। হ্যাঁ, ওই যে বলে দিলাম তো, যে আমি তো বলে দিলাম যে সিস থাকলে তৈরি, যার নামের সাথে সিস থাকবে সেটাই তৈরি হবে, যার নামের সাথে লাইসিস থাকবে সেটাই ভাঙবে। ওই ওখান থেকে তো আমি বলে দিলাম, যেমন দেখো কি, হিমাটোপয়েসিস তার মানে কি তৈরি হবে, রক্তকণিকা তৈরি হবে। এরিথ্রোপয়েসিস কি তৈরি হবে, এরিথ্রোসাইট তৈরি হবে। লিউকোপয়েসিস কি তৈরি হবে, লিউকোসাইট তৈরি হবে। বুঝতে পারছো? ওকে, এবার আসো এই 24 নাম্বারটা, এইটা জানবা। ঠিক আছে, 24 নাম্বারটা জানবা। আচ্ছা, রক্তের মধ্যে ঝামেলা নাই, আমি বলে দিচ্ছি এখান থেকে কি কি দেখবা। রক্ত থেকে দেখবা হচ্ছে, রক্ত থেকে দেখবা হচ্ছে 1 3 4, 1 3 4 10 18, 10 18, 1 3 4 10 18 23 29, 23 29, 1 3 4 10 18 23 29। কৃষির পরীক্ষা 12 তারিখেই হবে বলে দিছে, কই বলে দিছে, আমরা তো ক্লাসে আছি। ওকে, 1 3 4 18। ওকে, এবার আসা হচ্ছে দাঁড়াও,
শ্বসন ও শ্বাসক্রিয়া। আচ্ছা, 1 2 8 11 12 14। এখান থেকে পড়বা 1 2 8 11 12 14 অ্যাড। ঠিক আছে, কোন ব্লাড কোথায় যায় বুঝায় দেন। আরে বাবা, এটা বুঝাইতে 30 মিনিট সময় লাগে। কোন ব্লাড কোথায় কিভাবে যায়, তুমি বায়োলজি ক্লাস চ্যানেলে যাও। ঠিক আছে, চ্যানেলে গিয়ে দেখো কৃষির প্লে লিস্ট আছে। কৃষির কি আছে বলো তো, প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টের মধ্যে এই রক্ত সঞ্চালন ক্লাসটা আছে, ওখান থেকে দেখে নাও। আধা ঘন্টা সময় লাগবে এটা দেখতে, এই কোন ব্লাড কোথায় যায়। একদম সব শিখতে পারবে, একদম পানির মতো ইজি হয়ে যাবে, একদম পানির মতো ইজি হয়ে যাবে। আরবিসি ডাব্লিউবিসি রেশিও 6:1, 6:1 দিবা। ঠিক আছে, কোন ব্লাড কোথায় যায়, এই যে আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, এই প্লে লিস্টটা আমি দেখায় দিচ্ছি তোমাদেরকে। এই যে এই প্লে লিস্টটা এখানে কই কই কই, এই যে দূর সাধারণতা, এই যে এই প্লে লিস্টে যাও। ঠিক আছে, উপক্রমণিকার সংস্করণ হচ্ছে শ্রেণী বিন্যাস। উপক্রমণিকা মানে হচ্ছে ভূমিকা বা সূচনা। তোমরা অনেকেই জানো না, হাসান স্যারের বইয়ের শুরুতে এই টপিকসটা দেওয়া আছে। এই যে এখানে যাও, রক্ত হচ্ছে লাল, প্রশ্নটা পেশে ভর্তি করে পঞ্চায়েত সরকার হচ্ছে কি বলতো, নিয়মিতাকে পড়ায় দিতে পারবো বন্ধ রাখতেছে। এই আমি সুন্দর করে হচ্ছে এটা পড়াই দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো একটা বোর্ডের মধ্যে আমি কত কিছু আর্ট করে এটা পড়াইছি। এই যে দেখছো, এটা পড়াইতে আধা ঘন্টার উপরে সময় লাগে, যে কোথায় কোনটা কোথায় যায়। বুঝতে পারছো? এই টোটালটা হচ্ছে দেখে নাও ওখান থেকে, তাহলেই হয়ে যাবে। এই টোটালটা হচ্ছে দেখে নাও, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তাহলে চলো আমরা যেখানে ছিলাম সেখানে যাই। ওকে, তারপরে হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া 1 2 8 11 12 14। একটু লিখে দিলাম 1 2 8 11 12 14। 1 2 8 11 12 14 শ্বসন ও শ্বাসক্রিয়া। ঠিক আছে, 1 2 8 11 12 14। তারপরে আসো, ওটাই বলতেছিলাম যে কৃষি পরীক্ষা পিছাবে না, আর পিছানোর দরকারও নেই এখন আসলে। এবার আসো চলন অঙ্গ চলনা 2 8 9 12 2 8 9 12 2 8 9 12 14 17 18 14 17 18 14 17 18 20 20 2 8 9 12 14 17 18 20। ওকে, এই পর্যন্ত। এটা হচ্ছে চলন অঙ্গ চলনা 2 8 9 12 14 17 18 20 14 17 18 20। ওকে, চলন অঙ্গ চলনা গেল। এবার আসো জিনতত্ত্বের ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে কোনো কিছু বাদ না দেওয়াই ভালো। জিনতত্ত্ব থেকে কৃষি ভার্সিটিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তারপরেও আমি বলে দিচ্ছি যে হচ্ছে তোমাদেরকে হচ্ছে কি পড়তে হবে। আসলে আমি সেগুলোকে মার্ক করে দিচ্ছি, বাট এটা থেকে বাদ না দেওয়াই উত্তম। জিনতত্ত্ব থেকে সেটা হলো তোমার 4, জিনতত্ত্ব থেকে বাদ না দেওয়া উত্তম। কোনো সমস্যা থাকলে বলবা, জিনতত্ত্ব আমি বুঝাই দিব, ছোট ছোট প্রবলেম আর কি। 4 7 8 13 14 15 16 13 14 15 16 19 23 19 23 25 26 27 25 26 27। হ্যাঁ, ওকে।